সন্ত্রাসী হামলার শিকার দিতি সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। তো এই হেডলাইনটি আজকে অসংখ্য দৈনিকে জায়গা পেয়েছে, একটু ভিন্নভাবে হলেও। সন্ত্রাসী হামলার শিকার দিতি সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন নামকরা তারকা দম্পতি সোহেল চৌধুরী এবং দিতির কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। ৮০-র দশকের শেষের দিকে এবং পুরো ৯০-র দশক জুড়ে তারা বাংলাদেশে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, দিতি এবং সোহেল চৌধুরী, এবং তারা বেশ জনপ্রিয় ছিলেন এক শ্রেণীর দর্শকের কাছে। তো দুর্ভাগ্যক্রমে দিতির অকাল মৃত্যু হয়, কিছুটা প্রিমেচিউর বলা যাবে তার এই মৃত্যুকে, প্রিমেচিউর ডেথ। আর সোহেল চৌধুরী খুন হয়েছিলেন, এবং যেই খুনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম জড়িয়ে পড়ে। আর এই দম্পতিরই ২ সন্তানের মধ্যে লামিয়া চৌধুরী তাদের মেয়ে, আর ছেলেটি দেশের বাইরে আছে, কোথাও দেশে থাকছে না। তো মা বাবা মরে যাওয়ার পর লামিয়া চৌধুরী একাই থাকছিলেন, যতটুকু জানা যায় কাজের লোকদের নিয়ে একাই থাকছিলেন। আর গতকাল শনিবার তিনি গিয়েছিলেন সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের। তো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতি শুক্র শনিবারই উনি গিয়ে থাকেন। সোনারগাঁয়ে দিদির বাড়ি ছিল, পৈতৃক বাড়ি। তো নানি বাড়িতে বা নানা বাড়িতে লামিয়া চৌধুরী প্রতি শুক্র শনিবারে উইকেন্ডে গিয়ে থাকেন তার মামাতো খালাতো ভাই বোনদের সঙ্গে, কাজিনদের সঙ্গে সময় কাটাবার জন্য প্রতি উইকেন্ডে গিয়ে থাকেন। তো গতকালও তিনি সেখানে ছিলেন সোনারগাঁয়ে, গাড়ি নিয়ে যান কাজের লোকটুক সহ। তো সেখানে গতকাল ৩টায় তার উপর সন্ত্রাসী হামলা হয়, যা কিনা তিনি ফেসবুক লাইভেও দেখানোর চেষ্টা করেছেন কিভাবে তার উপর হামলা হয়। স্থানীয় বেশ কিছু লোক তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইট নিয়ে ঝাঁপিয়ে পড়ে হামলা করে তার গাড়ি ভেঙে ফেলে, তাকেও শারীরিকভাবে অপদস্থ করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। এবং তার ইনস্টাগ্রামেও এরকম দেখা যাচ্ছে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল সেটি কভার করেছে, অসংখ্য ভিডিও এখন ইউটিউবে আছে এই সংক্রান্ত। লামিয়া চৌধুরীর উপরই নগ্ন হামলা। তো গা শিউরে ওঠার মতো একটি বিষয়। তো লামিয়া চৌধুরী একেবারে কোনো ফেলে দেওয়ার মতো প্রোফাইলের মানুষ নন। তার মা বাবা বেঁচে নেই, কিন্তু তার মা বাবা একসময় খুবই প্রভাবশালী ছিলেন, চলচ্চিত্র অঙ্গনের তারা ব্যক্তিত্ব ছিলেন, এবং তাদের অসংখ্য কানেকশন আছে বিভিন্ন জায়গায়। একেবারেই প্রান্তিক কেউ ছিলেন না লামিয়া চৌধুরী। তো কিন্তু তার উপর এইভাবে সন্ত্রাসী হামলা প্রকাশ্য দিবালোকে অসংখ্য লোকের সামনে, যা বিভিন্ন ভিডিওতে চলে এসেছে, ইউটিউব সয়লাভ এরকম ভিডিওতে। তো এটি অবিশ্বাস্য, আর অন্য অর্থে অবিশ্বাস্য মোটেই নয়, কারণ গত কয়েক মাস ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি, দুর্বৃত্তপনা, দখলদারিত্ব থেকে শুরু করে চলন্ত বাসের ছিনতাই, এরকম অসংখ্য ঘটনা, খুন ঘটে চলেছে গত কয়েক মাস ধরে। তো এটি জনমনে কিছুটা হতাশার জন্ম দিয়েছে, নিঃসন্দেহে, সন্দেহ নেই। এবং অবস্থা দৃষ্টে মাঝে মাঝে আমাদের মনে হয়েছে যে দেশে কোনো সরকার নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি কলাপস করেছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নেই দেশে, এরকম একটি ধারণাও কিন্তু আমাদের হওয়াটা অস্বাভাবিক না, যেভাবে চলছে সবকিছু। আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলে আরেকজনকে নেওয়া হয়েছিল, প্রতিস্থাপন হয়েছিলেন আগের স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্রিগেডিয়ার সাখাওয়াত ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আছেন একজন রিটায়ার্ড জেনারেল জাহাঙ্গীর। তো তিনি খুব ভালো কাজ করতে পারছেন আমাদের মনে হচ্ছে না। আর অনেকেই হয়তো বলবেন যে এরকম একটি পরিস্থিতিতে একটি গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতা নিয়েছে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ল্যাক্স হতেই পারে। তো বিষয়টি আসলে এরকম না। আর এখন শুধু পুলিশই মাঠে আছে, পুলিশের উপর আমরা আস্থা হারিয়েছি, জনগণ আস্থা হারিয়েছে, আমাদের জানা আছে। এবং এরকম কথাও আছে যে পুলিশের যথেষ্ট মনোবল নেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ট্যাকল করবার মতো, সেটিও আংশিক সত্যি। বাট এই মুহূর্তে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে পুলিশে আছে এরকম কিন্তু না, যৌথ বাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে। তো এই যখন সিচুয়েশন,
তারা যে কোনো জায়গায় ইন্টারভিন করতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। এইটি খুবই একটি প্রত্যাশিত বিষয় এবং এটি হতেই পারত, কিন্তু সেভাবে হয়নি বিষয়টি। সেভাবে হচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো কিছু টেনে ধরছে পেছন থেকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক জায়গায় থাকুক, সেটি তারা চাচ্ছে না। সামহাউ ঘটছে না। যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবার কথা যৌথ বাহিনীর, সেভাবে হচ্ছে না। এবং অপরাধীরা সামান্যতম ভয় পাচ্ছে, তাদেরকে যৌথ বাহিনীকে বা গ্রেপ্তারের ভয় করছে, শাস্তির ভয় পাচ্ছে, এরকম কোনো বিষয় আমরা আসলে ফিল করছি না। তো একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই 1/11 হয়েছিল এই দেশে। তো সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিন্তু অপরাধীদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলটাই ছিল একমাত্র সময় যখন অপরাধীদের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। দুর্নীতি পরায়ণরা কোথায় পালাবে জায়গা পায়নি। রাস্তায় দামি গাড়ি পড়ে থাকতে দেখা গিয়েছিল, বস্তায় বস্তা টাকা পড়ে থাকতে দেখা গিয়েছিল, যার মালিকানা কেউ দাবি করতে সাহস পায়নি, বরং নিজের বাড়ি থেকে সেগুলোকে বাইরে বের করে দিতে পেরে তারা স্বস্তি বোধ করতেন অপরাধীরা। তো এইবার কেন এরকম হলো? জন আকাঙ্ক্ষায় এই প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি সরকার। এই সরকার বিদেশ থেকে আসেনি। যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা ছিল এই সরকারের, হতে পারবার কথা ছিল, কিন্তু কেন হচ্ছে না? এবং এমন একজন লোক কর্ণধার এই সরকারের, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। কিন্তু কোথায় আমাদের দুর্বলতা? কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ফেল করছে ন্যূনতম ল অ্যান্ড অর্ডার এনশিওর করতে দেশে? সেটি হচ্ছে না। কেন হচ্ছে না? প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার রিপ্লেস করতে হবে। আমাদের তো মনে হয় না এই স্বরাষ্ট্র উপদেষ্টা ইফেক্টিভলি কাজ করতে পারছেন। আমাদের মনে হয়নি তিনি সাকসেসফুল হননি। সামহাউ অপরাধীদের মনে কোনো ধরনের ভয় ঢুকানো যায়নি। কেয়ারই করছেন না এই সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অপরাধীরা যা খুশি তাই করছে। এটি হতে পারে না। এভাবে একটি দেশ চলতে পারে না। সিচুয়েশন ডিমান্ডস, যদি দরকার হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে রিপ্লেস করতে হবে। জনসাধারণ শান্তি চাচ্ছে, নিরাপদে থাকতে চাচ্ছে। কে ক্ষমতায় থাকলো এটি আমাদের বিবেচ্য বিষয় হতে পারে না দীর্ঘ সময়ের জন্য। তো লামিয়া চৌধুরীর উপর হামলায় আমরা চাচ্ছি ড্রাস্টিক অ্যাকশন, অনতিবিলম্বে যারা এই নগ্ন হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং ড্রাস্টিক মেজার নেওয়ার মাধ্যমে অন্যান্য অপরাধীদের মনে কাঁপন ধরিয়ে দিতে হবে। এইটি আমাদের প্রত্যাশা সরকারের কাছে। ধন্যবাদ সবাইকে।